নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। শুরু করছি এখনকার ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান। কসমিক ল নিয়ে স্যার আলোচনা করছিলেন এর আগের যে বিশেষ অনুষ্ঠানগুলো আপনারা দেখেছেন সেখানে। এর আগেও স্যার বলেছেন যে তিনি তার রিসার্চ, তার জ্যোতিষ সংক্রান্ত পড়াশোনা এবং প্রচুর মানুষ দেখার যে অভিজ্ঞতা, সেখান থেকে তিনি একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে 13খানা কসমিক ল সব থেকে বেশি প্রভাব বিস্তার করে আমাদের ওপর। কী সেই 13খানা কসমিক ল বলেছিলেন স্যার? প্রথমটাই হচ্ছে একেবারে মহাসূত্র, যাকে স্যার বলছেন দ্য গ্রেট ল, যথা বীজং তথা নিষ্পত্তি। যা বপন করা হবে ঠিক সেটাই আমরা পাবো। যেরকম ক্যাকটাস থেকে কখনো সুস্বাদু আম পাওয়া যেতে পারে না, ঠিক তেমনি যা আমরা করেছি সেটা ঠিক যেরকম তেমনটাই কিন্তু রেজাল্ট আমাদের সামনে উঠে আসবে। এটা হচ্ছে গ্রেট ল। সেই গ্রেট ল নিয়ে স্যার কথা বলেছিলেন। একটা দুর্দান্ত অভিজ্ঞতা, গল্প আমি বলবো না, গল্পের আকারে স্যার বলেছিলেন, কিন্তু এটা দুর্দান্ত অভিজ্ঞতা, তার নিজের দেখার অভিজ্ঞতা। বহু বছর আগে একজনকে তিনি দেখেছিলেন, আবার সম্প্রতি যখন তিনি তাকে দেখেছেন, তার সামনে পুরো যে কাহিনীটা উঠে এসেছে সেই কাহিনী একেবারে যথাযথভাবে এই সূত্রটিকে প্রমাণ করে। তার পাশাপাশি ছিল দ্য ল অফ ক্রিয়েশন, কি আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক সেটা যেটা আমরা নিজেরা, আমরা সেটাকে অ্যাট্রাক্ট করি। এটা নিয়েও স্যার আলোচনা করেছিলেন। তারপর আলোচনা হয়েছিল আরও দুটি ল নিয়ে। স্যার বলেছিলেন দ্য ল অফ গ্রোথ, কিভাবে গ্রোথ হবে, কিভাবে হয়, এবং দ্য ল অফ স্টেপিং বা ল অফ স্টেপস, ছোট ছোট পদক্ষেপ স্থির লক্ষ্যের দিকে। এবং স্যার খুব গুরুত্বপূর্ণ বলেছিলেন যে যদি লাস্ট হয়, ডিজায়ার হয়, সেটা না, আমাদেরকে গোল সেট করতে হবে, লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে, এবং তার জন্য যে দৃঢ় সংকল্পের প্রয়োজন, সেই দৃঢ় সংকল্পের সঙ্গে যখন চেতনা এবং ঐশ্বরিক যে কৃপা তা সংযুক্ত হবে, সেখান থেকে আমরা গ্রোথ পেতে পারি এবং স্থায়ী, নিরবিচ্ছিন্ন, লাগাতার গ্রোথ আমরা পেতে পারি। এবং একটা কথা স্যার প্রায়ই বলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের কার্মিক অ্যাকাউন্টস। কার্মিক অ্যাকাউন্টসে আমাদের কি রয়েছে, কতটা ভালো সিভিল স্কোর করতে পেরেছি আমরা, সেখানে কি আদৌ কিছু আছে নাকি নেই? যদি না থাকে তাহলে আগে তো আমাদেরকে কার্মিক অ্যাকাউন্ট রেডি করতে হবে, তবে তো সেখান থেকে পরবর্তী বেনিফিটস আমরা পাবো। আরও অনেকগুলি কসমিক ল এখনও রয়েছে বাকি, সেগুলো নিয়ে আলোচনা হবে, স্যার নিশ্চয়ই আলোচনা করবেন। আজকে আমরাও জানতে চাইব স্যারের কাছে যে বিভিন্ন ক্ষেত্রে স্যার যে ধৈর্য ধরার কথা বলেন, ধৈর্যের পরীক্ষা, ঈশ্বর সবসময় আমাদেরকে বলেছেন যে তিনি কিন্তু আমাদের প্রত্যেককে আমাদের কর্ম অনুসারে ফল দেবেন, নিশ্চিতভাবে দেবেন। এমনকি শ্রীকৃষ্ণও বলেছিলেন অর্জুনকে যে পার্থ, ধৈর্য তোমাকে ধরতে হবে, কর্ম কিন্তু করতেই হবে, এবং অন্তিমে পরম প্রিয় প্রভু পরমেশ্বর তিনি আমাদের কাউকে তৃষ্ণার্ত রাখবেন না, প্রত্যেকের পরিপূর্ণ তৃপ্তি সাধন তিনি করবেন। সেই ধৈর্যটা কি আমাদের মধ্যে আছে? ফার্স্ট পেশেন্স, দেন রিওয়ার্ড, এটা হচ্ছে আর একটা ল যেটা স্যার বলেন। আর কি বলেন? দ্য ল অফ চুজিং ওয়ার্ডস, খুব গুরুত্বপূর্ণ। কি কথা বলছি এবং কি কথা ভাবছি, আমরা ভাবি ও এটা তো মুখে বলিনি, মনে তো ভেবেছি। যেটা মনে ভেবেছি তার সঙ্গে আমাদের বাক্যগত পার্থক্য থাকতে পারে, কিন্তু মনোগত যে বাক্য তার প্রভাবও আমরা পাই, নিশ্চিত রূপে পাই। কাদের কাদের এই ক্ষেত্রে সমস্যা রয়েছে, কারা ভুলভাল শব্দ সিলেক্ট করে ফেলেন, ভুল শব্দ ব্যবহার করেন, দ্য ল অফ চুজিং ওয়ার্ডস, কাদের ক্ষেত্রে এমনটা হয়? এখানে কি সংখ্যার কোনো জায়গা রয়েছে, বাস্তুর কতটা কি ভূমিকা, স্যার আলোচনা করবেন। তার সঙ্গে ওই যে বললাম ফার্স্ট পেশেন্স দেন রিওয়ার্ড, এখানেও বাস্তু এবং সংখ্যার
কতটা ভূমিকা, কতটা গুরুত্বপূর্ণ। কারণ এইটা যদি সত্যি সত্যি আমরা বুঝতে না পারি, আমাদের যে হার্ড ডিস্ক, আমাদের যে ব্রেন, সেখানে যদি সত্যি সত্যি এটাকে আমরা স্টোর করতে না পারি, এখান থেকে পরবর্তীতে বেনিফিটস পাওয়া কতটা সম্ভব হবে আপনারা নিজেরাই ভেবে দেখুন। চলে যাবো সরাসরি আলোচনায়। স্যার রয়েছেন আমাদের সঙ্গে, শ্রীমণি ভাস্কর, স্বাগত জানাবো স্যারকে। নমস্কার স্যার। নমস্কার। যেটা আপনি শেষে বললেন, দ্য ল অফ চুজিং ওয়ার্ডস, সেটা নিয়ে আমি শুরু করব, তার মধ্যে এই কথাগুলোও থাকবে। তার জন্য একটা ফটো দেখাতে বলছি আপনারা। আচ্ছা, ফটোটা দেখুন। বাস্তুর মধ্যে আমি কারোর বাড়ি থেকে বাস্তু করতে গিয়ে, বিশাল ধনশালী ব্যক্তি, কল স্ট্রিটের তার বাড়ি, বিশাল ধনশালী ব্যক্তি, তিনি এই কথাটা লিখেছেন। তার মনের প্রবলেমের জন্য হোক, বা সাংসারিক প্রবলেম, বা কাজের প্রবলেম, দেখুন আপনি দেখতে পাবেন সে ভেতর ভেতর কি বলছে, সে ভেতর ভেতর কি করছে, এবং সে বাইরের লোকের সাথে কীভাবে মিশছে। ল অফ চুজিং ওয়ার্ডস, সে ওয়ার্ডগুলো কি চুজ করছে। আমি প্রথমত বলবো যে আপনি যেদিকে ফোকাস দিচ্ছেন সেটা আস্তে আস্তে বাড়বে, সেটারই গ্রোথ হবে। আমি দুটো লয়ের কথা বলেছিলাম 13খানা লয়ের মধ্যে, দ্য ল অফ গ্রোথ অ্যান্ড দ্য ল অফ ফোকাস। এই ল অফ ফোকাস, যেদিকে ফোকাস করছেন সেদিকে পারবে। ছবিটা কি রেডি হয়েছে? হ্যাঁ, আমরা দেখি। ছবিটা দেখে নিন। যে ব্যক্তির বাড়িতে আমি গেছিলাম, সে কোথায় ফোকাস করছে, আমি আবার বলছি, সে কোথায় ফোকাস করছে, সে কোন জায়গাটা গ্রোথ করছে। যদি ছবিটা একবার দেখানো যায়, সে গ্রোথ করছে না নেগেটিভ টকের ওপর। একটা বড় বোর্ডের মধ্যে এটা সে লিখে রেখে দিয়েছে। লেখাটা ভালো করে দেখুন, নো সোল সাকিং ইমোশনাল ভ্যাম্পায়ার্স অ্যালাউড। আচ্ছা, আপনারা নিজেরা ইংরেজিটা করে দিন, এটা আমি বাংলা তর্জমা করব না, কারণ সেখানে আইন বিরুদ্ধ একটা ওয়ার্ড আছে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল আইন বিরুদ্ধ, আমি এখানে উল্লেখ করবো না। মানে সে কোনো নেগেটিভ এনার্জি এখানে অ্যালাউড নয় এটা বলছে, তারপরে সে নেগেটিভ এনার্জিটাকে ভাবছে। সে ওটাই তো বলছে। ইউনিভার্স কোনো না কথাটা শোনেই না। মানে যদি আপনাকে আমি বলি, আপনি এই মুহূর্তে নীল রঙের হাতি চিন্তা কখনোই করবেন না, নীল রঙের হাতি চিন্তা করবেন না। অধিকাংশ লোকের নীল রঙের হাতিটাই চিন্তা করবে, কারণ ইউনিভার্স না কথাটা শোনে না। তো এই নেগেটিভ থট বা নেগেটিভ জায়গায় যখন আপনি ফোকাস করছেন, ওটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। বাস্তুর মধ্যে বিভিন্ন ধরনের চিত্র দেখে আমি মানুষ রেখে দেয়, বিভিন্ন ধরনের প্রতিমা রেখে দেন। প্রতিমা বিজ্ঞান বলে একটি গ্রন্থ আমার কাছে আছে, যেটা এখন প্রিন্ট নেই বাজারে, আপনারা গুগল করে দেখবেন, নেই বাজারে, আমার কাছে আছে। সেটা নিয়ে আমি প্রচুর স্টাডি করছি। প্রতিমা বিজ্ঞানকেও আর একটু এক্সট্রা জায়গায় আমি স্টাডি করছি, হয়তো 5-6 মাস বাদে আপনাকে কিছু বলতে পারবো। সেই প্রতিমা আপনাকে কিছু দিতে পারে, এই তাকে আপনি প্রপারলি আপনি জাগাতে পারেন। আপনার বাড়ির প্রতিমা, তার কোনো বিরাট কোনো মন্ত্রপাঠ নেই, মেন্টাল ইন্টেনশন। যেটা দিদি বলছিলেন যে কর্মটা ভীষণ জরুরি। কেন জরুরি? ধরে রাখুন আপনি দুবাই থেকে কলকাতায় আসবেন, বাই প্লেন। তো দুবাই থেকে যখন কলকাতা আসবেন, ধরা যাক দুবাই থেকে কলকাতা আসার সময় দুবাই থেকে মুম্বাই এলো, মুম্বাই থেকে কলকাতা এলো, এই জায়গাটা পেরিয়ে এলো। আপনার কাছে দুবাই টু কলকাতার টিকিট আছে, দুবাই থেকে মুম্বাই, মুম্বাই টু কলকাতা, ধরুন এই যে প্লেনের টিকিট আছে। মুম্বাইতে 1 ঘন্টা প্লেনটা হল্ট করবে কোনো একটা কারণে, আপনার টিকিট আছে ফ্রম দুবাই টু কলকাতা। তো যেহেতু মুম্বাইয়ে প্লেনটা হল্ট করছে, আপনি কিছু কাজ সেরে আসবে, আপনি পারমিশন নিয়ে যাচ্ছেন, তারা বলছে ঠিক আছে 10 মিনিটে সেরে চলে আসুন, বেশিক্ষণ টাইম নেবেন না। তো প্লেনটা ঠিক টাইমে ছাড়লো, আপনি ঠিক 1 ঘন্টা 10 মিনিট বাদে প্লেনে ওঠার চেষ্টা করছেন। ভাগ্যে তো ডেস্টিনিতে ছিল তো ফ্রম দুবাই টু কলকাতা, টিকিট তো রেডি, বাট কর্মটা ভুল ছিল, তার জন্য আপনি মুম্বাইতে আটকে গেলেন। আবার টিকিট খরচা করতে হলো, আবার অন্যদিনের বা সেদিনের পরে টিকিট পেলেন। এটাকে বলে কর্ম। এবার কোথায় ফোকাস করছেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন? আমরা কি, যেটা দিদি কিছু না বললেন, দ্য ল অফ ক্রিয়েশন আছে যেটা, সেটা হচ্ছে ইউ উইল অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর, নট হোয়াট ইউ ওয়ান্ট। আপনি যেটা চাইবেন সেটা পাবেন না, যেটা আপনি হন সেটা পাবেন, যেটা হন সেটা আপনি পাবেন। এবং অধিকাংশ ক্ষেত্রে একটা সুন্দর ফুলকে ফোটানোর জন্য কিছু গার্বেজ তার মূলে দিতে হয়, নোংরা, দুর্গন্ধ, কিন্তু ফুলের কাজ হচ্ছে সেখান থেকে প্রস্ফুটিত করা। আমাদের কাজটাও সেটা।
সেই গার্বেজটাকে ট্রান্সফার ইনটু গুড ফ্লাওয়ার, দেখার দিক থেকে এবং শ্বাসের দিক, মানে গন্ধের দিক থেকে, ঘ্রাণের দিক থেকে। তো আপনি যে মানুষটা, সেই মানুষটার মধ্যে একটা মেমোরি রয়ে গেছে। কেন মেমোরি? আমরা কেউ কেউ দাদুর মতো দেখতে, মায়ের মতো দেখতে, বাবার মতো দেখতে, দিদিমার মতো দেখতে। আমার নখটা হয়তো বাবার মতন, কানটা হয়তো মায়ের মতন। তখন এর মধ্যে মেমোরি আমাদের ইনপুট হয়। এবং স্বভাবটাও তো পাই স্যার, স্বভাবটাও কিছু কিছু ক্ষেত্রে পাই। তো আমাদের যেখানে আমরা ফোকাস করব সেটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। আমাদের বেসিক্যালি 8 ধরনের মেমোরি আছে। তার আগে রয়েছে আমাদের গীতা বলছে 4টে: মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার, এটা ছোট ভাগে ভাগ করলে, আর বড় করে ভাগ করলে 8খানা। তো বুদ্ধি মানে কি? বুদ্ধি মানে ইন্টেলেক্ট, যেটা পাস্ট কিছু মেমোরি থেকে শিক্ষা নিয়েছে, নিয়ে সে চালনা করছে। কিন্তু অনেক সময় বুদ্ধিকে আমরা যেভাবে আমরা তরকারি কাটার সময়, আলু কাটার সময়, ছুরি দিয়ে কাটার সময়, যেখানে হাতলটা না ধরে যদি ধারালো দিকটা ধরে টিপে যদি আলুটা কাটতে যাই, উল্টে আমার হাত কেটে যাবে। বুদ্ধি কিন্তু আমাদেরকে সেরকমভাবে ডিস্টার্ব করে, পাস্ট মেমোরি থেকে আমাদেরকে ডিস্টার্বও আসে। তো যদি আমরা অতীতের স্মৃতিটাকে মুছে দিতে পারি, বর্তমানের মোহ বা আসক্তিকে দূর করতে পারি এবং ভবিষ্যতের ভয়কে কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা জিতব। তাহলে আমাদের ফোকাস কিন্তু দূরে হবে। আমি আগেও বলেছিলাম, আমাদের জীবনে যা কিছু সৌভাগ্য দুর্ভাগ্য, তাই 13খানা কসমিক লর উপর ডিপেন্ড করে। এই কসমিক লগুলো আপনাকে ডিস্টার্ব করতে পারে, আপনাকে তুলতেও পারে, আপনাকে ডাউন করতে পারে, আপনাকে উপরেও তুলতে পারে। যখন সেই কসমিক লগুলো আপনার জন্য নেগেটিভ করছে, কিছু চাপের সৃষ্টি করছে, তখন আমাদেরকে বাইরে থেকে সেই লগুলোর উপর কিছু প্রভাব তৈরি করতে হবে, যতটুকু আমরা পারি। যেমন আমি চোখে দূরের কম দৃষ্টি, আমি চোখে অন্ধ নই, দূরটা আমি কম দেখি, মায়াপি আছে, পাওয়ার আছে। আমি পাওয়ারটা দিলাম, আমি কিন্তু চোখে আবার ঠিকঠাক দেখছি। যেটা বলছিলাম, আমাদের মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার, গীতা বলছে যে বুদ্ধি মানে পাস্ট মেমোরিকে চিন্তা করে আমরা বুঝছি কীভাবে আমরা জীবনকে ট্যাকেল করব। এই যখন জীবনকে আমরা ট্যাকেল করব, সেই বুদ্ধিটা মনকে প্রভাবিত করে। মন আবার করে কি? মন অহংকারকে প্রভাবিত করে। অহংকার মানে কি? সেলফ আইডেন্টিটি উইথ সাম ইগো। আমি, মানে যে বাচ্চা মেয়েটি ছোটবেলা থেকে দেখেছে যে তার টিচার কোনো হয়তো মেরেছে বা বকেছে, সেই বাচ্চা মেয়েটি টিচারটি বকার জন্য তার বাবা মা এসে যার পর নাই টিচারকে তুলোধনা করেছেন, সেই মেয়েটির কাছে ইগো বিল্ড করেছে তার বাবা মা। সে বুঝে গেছে যে আমি যা কিছু না করবো সেখানে বাবা মাকে সাপোর্ট দেবে। সে আস্তে আস্তে বড় হয়েছে, যখন সাইকেল চেয়েছে সাইকেল, বাইক চেয়েছে বাইক, বন্ধু চেয়েছে বন্ধু। পরবর্তীকালে যখন একটু বয়স হয়েছে, রাত্রি 2টার সময় ফিরছে বা ফিরছে না, তার মধ্যে ইগোটা বাড়ছে। সে যখন বিবাহ জীবনে প্রবেশ করবে, তার ইগো হার্ট হবে এবং সেখানে সেপারেশন আসবে। তৈরি করলো কে? বাবা মা। অহংকার তৈরি করে দিল, কারণ পাস্ট মেমোরি কি বলছে? বাবা মায় সাপোর্ট করবে। ওই তখন যে আঘাতটা খেলো, তখন তার মধ্যে একটা বিপরীত চিন্তাভাবনা এলো। তো সামান্য সামান্য ইগো আমাদেরকে এফেক্ট করে। এটা হচ্ছে দ্য ল অফ গ্রোথ অ্যান্ড ল অফ ফোকাস। আমাদের মনকে যদি আমরা আবার ভাঙি, আমি চিত্তটা বলিনি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন বলেছি, অহংকার বলেছি, চিত্তটা বলিনি, চিত্তটা পরে বলছি। ওখানেই কিন্তু আমাদের গুড লাক লুকিয়ে আছে। আমাদের মনকে আমরা যদি ভাঙি, সেই মনের মধ্যে কিছু মেমোরি লুকিয়ে থাকে। সেই মেমোরি এই জীবনের নয়, আগের আগের বহু জীবনের। পিতামাতার মেমোরিও মনের মধ্যে লুকিয়ে থাকে। যেমন কাশ্যপের 2 পত্নী, দিতি এবং অদিতি। অদিতির গর্ভে সব দেবতারা জন্মালেন, দিতির গর্ভে সব অসুরা জন্মালেন, বিকজ অফ দ্য থট। অদিতি খুব নরম মনের, খুব নরম, কিন্তু দিতি খুব টাফ ছিলেন, উগ্র ছিলেন। রাক্ষস জন্মাচ্ছে, অসুর জন্মাচ্ছে। দেবতা মানে কি? দেবা, হু ক্যান গিভ ইউ সামথিং গুড। অসুর মানে কি? যে সুরে নেই, রিদমে নেই, লয়ে নেই, তালে নেই, সে অসুর।
উদ্ধত উদ্ধত। উচ্ছৃঙ্খল। তাহলে ওই থট, অদিতির গুড থট, দিতির ব্যাড থট, এটা আমাদের শরীরের মধ্যে লুকিয়ে থাকে, পিতামাতার থেকে আমরা পাই। সেইগুলো একে আমরা 8 ভাগে ভাগ করেছি। এটা উপনিষদ পড়লে আপনারা জানতে পারবেন। কি উপনিষদে বলছে 16 ধরনের মাইন্ড আছে, 16 ধরনের মাইন্ডটা বিশাল বড়, তাকে আমি ছোট করেছি, আরও 8 ধরনের মাইন্ডে ভেঙেছি। কি মাইন্ড? যে মাইন্ডটা হচ্ছে অ্যাটমিক মাইন্ড, কানেক্টেড উইথ পাস্ট মেমোরি, অ্যাটমিক মাইন্ড। এলিমেন্টাল মাইন্ড, ক্ষিতিয়ব, তেজ, মরুদ্ভম, কোনটা তত্ত্বটা বেশি আছে সেটা ডেট অফ বার্থ দেখলেই পাওয়া যায়। যদি ডেট অফ বার্থের মধ্যে 9-এর আধিক্য, ফায়ার তত্ত্ব বেশি, 2-এর আধিক্য, জলতত্ত্ব বেশি, 4-এর আধিক্য, ফায়ার এবং ওয়াটার বেশি, 3-এর আধিক্য, এয়ারের আধিক্য বেশি, 1-এর আধিক্য, ওয়াটার এবং ফায়ার আধিক্য বেশি, 5 বেশি, তাহলে আর্থ এলিমেন্ট বেশি। প্রত্যেক কটা এলিমেন্টই ভালো আর প্রত্যেক কটা এলিমেন্টই খারাপ। কীরকম? 2-এর আধিক্য, জল বেশি, 1 গ্লাস জল জীবন দান করে, 1 নদী জল মৃত্যুদান করে, যদি সেখানে আপনি ব্যালেন্স না করতে পারেন। 2-এর আধিক্য মানে ওই 1 নদী জলের মধ্যে আপনি ডুবে গেলেন। আর্থ এনার্জি গুড, স্টেবিলিটি দেয়। শূন্যে ধরুন কেউ ঘুমাচ্ছে, ইজ ইট পসিবল? না। যে কারণে জাহাজে বহুদিন ঘুমালে শরীর খারাপ হতে আরম্ভ করে, সি সিকনেস আছে, কারণ সেটা স্টেবল নয়। স্টেবিলিটি ভীষণ মাত্রায় দরকার, কিন্তু পাহাড়ের মতো স্টেবিলিটি মাথায় চেপে আছে, সে নড়ছেই না, সেটা মৃত্যুদায়ক। হাওয়া খুব ভালো, হাওয়ার জোরে আমরা শ্বাস প্রশ্বাস চালাতে পারি। সাইক্লোন তো ভালো না। সাইক্লোন তো ভালো না। তো এরকম কোনো তত্ত্ব যখন বেশি থাকে সেখানে আবার খারাপ করবে। ফায়ার গুড, যখন ফায়ার মানে অগ্নি, যখন সেটা করুণার অগ্নি হবে, দয়ার অগ্নি হবে, ইট ইজ গুড। যখন চাহিদার অগ্নি হবে, যখন বিক্ষেপণের অগ্নি হবে, যখন কি বলবো গ্রিড মানে লোভের অগ্নি হবে, ক্ষতির অগ্নি হবে, সেটা ডিস্ট্রাকশন আনবে, দাবানল তৈরি করবে। তো সেরকম আমাদের এলিমেন্টাল মেমোরি আছে, ইভলিউশনারি মেমোরি আছে, মানে আমরা প্রতি মুহূর্তে নিজেকে অভিযোজন করছি, চেঞ্জ হচ্ছি, অভিযোজিত হচ্ছি, তার সাথে খাপ খাওয়াচ্ছি। যখন খাপ ঠিক মতন খাওয়াতে পারছি তার মতো করে বা তাদের মতো করে, তখন আমি গ্রোথ আসছে। যেই আমি খাপ খাওয়াতে পারছি না, প্রকৃতি আমাকে সরিয়ে দেবে। মানে আপনি 1 কোটি বার মহামৃত্যুঞ্জয় পাঠ করেও যদি 14 তলা ছাদ থেকে ঝাঁপ মারেন, বিপদ আছে। তো সেখানে ইভলিউশনারি মেমোরি এবং মাইন্ড যুক্ত আছে, আপনি ইভলভ করতে পারছেন কিনা। কার্মিক মেমোরি আছে, পিতামাতার কর্মের ফল, আপনার জন্মের কর্মের ফল। জেনেটিক মেমোরি আছে, জিনগতভাবে ওইভাবে জিনেতে এসছে, ক্যারি করছি। সুতরাং আপনার কাকা কিছু ভুল কাজ করেছেন, আপনার সাথে কি সম্পর্ক, আপনাকে পেতে হবে। আবার আপনার কিছু ভালো কিন্তু কাকার কাছে যাবে। নেক্সট হচ্ছে আনকনসিয়াস মেমোরি, কনসিয়াস মেমোরি। একটা ছবি দেখাবো, আনকনসিয়াস মেমোরি, কনসিয়াস মেমোরি এবং সাবকনসিয়াস মেমোরি। ছবিটা আপনাকে দেখাবো, দেখুন যে কিভাবে আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার আমাদের গুড লাক বা ব্যাড লাক দেয়। ছবিটা দেখুন, কখন আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার আমাদেরকে সাপোর্ট দিতে আরম্ভ করে। ছবিটা দেখুন, একটু যদি বড় করে দেখানো যায় সুবিধা হবে। তো এখানে কিছু ফ্রিকোয়েন্সি দেখাচ্ছি, কোন ফ্রিকোয়েন্সিতে ব্রেন থাকলে, আমাদের ফোকাস থাকলে, আমাদের এনার্জি থাকলে, আমাদের চিন্তন থাকলে, আমাদের ভাবনা থাকলে আমরা গ্রোথ করি। এটা বিজ্ঞান বলছে যে যখন আমরা খুব স্থিরভাবে চিন্তা করি, ঠান্ডাভাবে চিন্তা করি, খুব ধীরে চিন্তা করি, তখন আমাদের থিটা লেভেলে চিন্তা হয়, খুব ধীর চিন্তা। ছবিটা দেখানো যায়, ব্রেন ওয়েভ যদি একটু স্টিল করে রাখা হয়, দেখুন একটা ব্রেন ওয়েভ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফ্রিকোয়েন্সি। তো একদম থিটা যখন, তখন তার আগেরটা ডেল্টাটা আরো ডিপ, আলফাটা নর্মাল, কিন্তু যখনই গামায় চলে যাচ্ছে তখন কিন্তু ঝগড়াঝাটি। ওপরে ফ্রিকোয়েন্সি দেখুন, একদম ওপরে এটা তীব্র ফ্রিকোয়েন্সি। তো এই তীব্র ফ্রিকোয়েন্সি যখন ব্রেন থাকবে একদম উপরে ফ্রিকোয়েন্সি, তখন কিন্তু আমরা ঝগড়া ঝামেলা অশান্তি করছি, যেটা আমরা একদম উপরে এটা। হ্যাঁ, তারপরেরটা দেখান আঙুল দিয়ে, তারপরে ফ্রিকোয়েন্সি এটাতে কিন্তু ব্রেনটা একটু ঠান্ডা হচ্ছে। এটা কি ঝগড়া পরবর্তী সময়? তারপরে ফ্রিকোয়েন্সি এটা, এই ফ্রিকোয়েন্সি আমরা স্থির হচ্ছি,
আস্তে আলফা আস্তে। ফ্রিকোয়েন্সি, তারপরে এইটা থিটা ফ্রিকোয়েন্সি, Then আর this লাস্টের one, ডেল্টা, একদম স্থির, যেটা আপনি বলেন অন্তত 10 মিনিট আমাদের যাওয়া উচিত। একদম 10 মিনিট যাওয়া উচিত, একদম স্থির। মানে যখন আমরা মনের মধ্যে এই সমস্ত মেমোরিগুলোকে নিয়ে চলবো, অধিকাংশ ক্ষেত্রে ওপরের ফ্রিকোয়েন্সি যেটা প্রচন্ড বিক্ষিপ্ত। গামা ওয়েভস 31 থেকে 120 সিপিএস দেবে, বিটা ফ্রিকোয়েন্সি বা বিটা ওয়েভ দেবে তার থেকে একটু কম, মাথাটা একটু ঠান্ডা হয়েছে, সেটা 13 থেকে 30। আলফা ওয়েভ যেটা দেবে সেটা হচ্ছে 8 থেকে 12। আলফাটা মোটামুটি পড়াশোনা করা, কনসেন্ট্রেশন করা, কোনো মার্কেটিং করা বা কোনো কিছু ম্যানেজ করা। মার্কেটিং মানে এ করা বলছি না, মার্কেটিং মানে বলতে চাইছি যারা কেনাকাটা। মার্কেটিং লাইনে রয়েছে, হ্যাঁ। কেন নয়, বিক্রয় করা, কেনা না, যারা কনভিন্স করে, বাণিজ্যিক বিষয়। বাণিজ্যিক বিষয়। তার থেকেও যখন থিটাতে চলে যায় তখন তারা যে কোনো যে ডিজায়ারগুলো কিন্তু ফুলফিল করতে পারে, আচ্ছা, তখন তাদের গুড লাক আসতে হবে। এবং এক গ্লাস যেটা সেটা হচ্ছে ডেল্টা ওয়েভস। ডেল্টা ওয়েভস তখন আসবে যখন আপনি ওই চিত্তকে টাচ করতে পারবেন। চিত্তকে টাচ করা কখন? যখন আপনি নির্ভয়ে স্মরণে চলে যাবেন। কীরকম? আমি সময় খুব কম, সংক্ষেপে বলছি। আজকেই কসমিক ল শেষ, কালকে আমি ট্যালেন্ট নিয়ে বলবো। নির্ভয়ে স্মরণে চলে যাওয়া। যুদ্ধ হচ্ছে প্রকাণ্ড মহাভারতে, অর্জুন তীর মারছে কর্ণকে, কর্ণ তীর মারছে অর্জুনকে। কর্ণ যখন তীর মারছে অর্জুনকে, রথের চাকা 3 পা পিছিয়ে যাচ্ছে। অর্জুন যখন তীর মারছে সেই প্রকাণ্ড যুদ্ধে, তখন রথের চাকা 11 পা পিছিয়ে যাচ্ছে। অর্জুন বলছে, দেখো প্রভু কিরাম দিলাম, সংক্ষেপে বলছি কারণ সময়টা খুব কম। তো কৃষ্ণ বলছেন, দেখো আমি জগতের ভার নিয়ে বসে আছি, মহামায়াকে আমন্ত্রণ করেছি, হনুমানজিকে আবিষ্ট করেছি, মায়াজাল সৃষ্টি করেছি, তাও তোমার রথের চাকা 3 পা পিছোচ্ছে। আমি আমার ভার মুক্ত হলাম। হে মহামায়া তুমি ভ্যানিশ হও, হে হনুমানজি তুমি মায়াজাল থেকে বঞ্চিত করো নিজেকে। এবার যুদ্ধ শুরু হলো আবার। কর্ণ মারলেন তীর, রথের চাকা শুদ্ধ একদম, রথ চলে গেল আকাশে, ধাম করে এসে পড়লো। তখন অর্জুন বললেন, প্রভু বুঝেছি, আমায় ক্ষমা করুন। সেই মহাযুদ্ধ থেকেও জানা যায় যে কর্ণ অনেক বেশি শক্তিশালী এবং সামর্থ্যবান ছিল দেন অর্জুন। সঙ্গে ছিলেন সারথী কৃষ্ণ। নির্ভয় স্মরণ, নির্ভয় স্মরণ যখন থাকবেন, তখন যত প্রকাণ্ড দুর্ভোগ আসুক না কেন, আপনার সে পরে করে দেবে। এটাই হচ্ছে দ্য ল অফ ডিভাইন সাপোর্ট। এই ল অফ ডিভাইন সাপোর্ট কীভাবে পাওয়া যায় তা বিভিন্ন কোর্সগুলো আমি শেখাই। লেভেল 3 কোর্স, সিম্বল মেডিটেশনের কোর্স, এই প্রত্যেক কটি কোর্সের মধ্যে ডিভাইন সাপোর্টের নিয়মগুলো আমি উল্লেখ করে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। বাস্তুগত সংস্কারও আছে তো এর মধ্যে? ডেফিনেটলি। একদম। আজকে সময় আমাদের হাতে শেষ। পরবর্তী অনুষ্ঠানে অর্থাৎ মঙ্গলবার রাত্রে 11টার অনুষ্ঠানে স্যার আলোচনা করবেন ট্যালেন্ট নিয়ে। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় জানাবো। ধন্যবাদ স্যার আপনাকে। নমস্কার। নমস্কার।